আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা সংখ্যা পদ্ধতি, এই যে নাম্বার সিস্টেমের যে চ্যাপ্টারটা ছিল ওটা শেষ করব। আমাদের অল্প কিছু ম্যাথ বাকি ছিল। আজকের মাধ্যমে এই ক্লাসটা হইলেই চ্যাপ্টার শেষ। যাই হোক, যারা যুক্ত আছি একটু জানাবো কথাটা স্পষ্ট কিনা আর এই লেখাটা ক্লিয়ার কিনা। এইটুকু ক্লিয়ার থাকলেই হবে, আমি তাহলে শুরু করে দিতে পারবো। ক্লিয়ার? কথা লেখা ক্লিয়ার কি না? শুরু করি তাহলে। যারা চলে আসার আসছে, তাহলে এক চ্যাপ্টারে শুধু 5টা ক্লাস নিলাম আমরা, ঠিক আছে? গত ক্লাসে সম্ভবত আমরা বিভাজ্যতার নিয়ম শেষ করছি। আজকে নির্দিষ্ট সীমার সংখ্যার মধ্যে বিভাজ্য সংখ্যা নির্ণয় এখান থেকে শুরু করব। এই টাইপটা বিশেষ করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3টা টাইপের অঙ্ক, আমাদের সময় লাগবে না বেশি একটা। পরীক্ষা পরবর্তী সপ্তাহ থেকে হবে। এই সপ্তাহে অনেকে নতুন তো, এটা বলে দিব পরীক্ষার বিষয়ে আমি ক্লাস শেষে বলবো। আগে আমরা ক্লাস করি, হ্যাঁ? আচ্ছা, আমরা যে টাইপটা দিয়ে শুরু করব সেটা হলো নির্দিষ্ট সীমার মধ্যে সংখ্যা নির্ণয়। কতগুলো সংখ্যা আছে এটা বের করতে হবে। হ্যাঁ, এখন এই যে টাইপটা, এটা বিশেষ করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও বিসিএস পিলিতে আসে, এবং এটা আমরা একটা ধারার সূত্রের সাহায্যে করব। তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে বিভাজ্য সংখ্যা সমান, মানে আমরা পদ সংখ্যা বের করার যে সূত্রটা জানি, শেষ পদ মাইনাস প্রথম পদ সাধারণ অন্তর যোগ 1। এটা কিন্তু কোনো শর্টকাট না, এটা হলো ধারার ক্ষেত্রে পদ সংখ্যা বের করার। একটা ধারায় কয়টা পদ আছে সেইটা, তো আমরা সেই অনুযায়ী আমরা করব, ঠিক আছে? তো একটা ম্যাথ আগে দেখি, তারপরে সূত্র নিয়ে আলোচনা। আগে একটা ম্যাথ দেখি, প্রশ্ন দেখি, ঠিক আছে? আজকে একটা প্রশ্ন দেখি আগে। 75 নাম্বার কোয়েশ্চেন বলছে কি 12 ও 96 এর মধ্যে, মধ্যে বললো ব্র্যাকেট, আবার বলতেছে ওই দুইটা সংখ্যা সহ, মানে দুটো নিতে বলছে আপনাকে, এই দুটি সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? মানে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে খেয়াল করবেন। বলছে কি 12 ও 96 এর মধ্যে। আমরা জানি মধ্যে বললে এগুলো বাদ দিতে হয়, কিন্তু এখানে যদি ব্র্যাকেটে বলছে তার মানে কি এই 12 96 সহ এদেরকে নিতে হবে। কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? আচ্ছা, তো যখন এরকম কয়টা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য এরকম বলবে, তখন আমরা ধারার যে পদ সংখ্যা বের করার সূত্র আছে সেই পদ সংখ্যা সূত্রটা আমরা ব্যবহার করব, খুব সহজে বের হয়ে যাবে। তাহলে দেখেন, আমাদের বলছে কি 12 ও 96 এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে বলছে। তো এর মানে কি এরকম করে যে 12, 13, 14 এরকম করে করে আপনার 95, 96 এই যতগুলো সংখ্যা আছে এর মধ্যে কয়টা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, আমরা যদি গুণে গুণে বের করতে চাই, এটা পরীক্ষা হলে বের করা সম্ভব না। তাহলে অবশ্যই আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। তো আমরা জাস্ট এই সূত্রের মান বসাবো। তো এই যে ধারার মতো লিখলাম, কেন লিখলাম? 12 ও 96 এর মধ্যে বসে, তার মানে 12 থেকে শুরু করে 96 পর্যন্ত সব সংখ্যাই থাকবে, এগুলো আমাদের হিসাব করতে হবে। তো বলছে কি 4 দ্বারা বিভাজ্য। তো শুরু করেন। এখানে প্রথমে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কত হয়? 12 কি 4 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, বিভাজ্য। তাহলে আমাদের প্রথম পদ পেয়ে গেছি, মানে প্রথম সংখ্যা বা প্রথম পদ। যদি 12 না হয় তাহলে 13 ট্রাই করতাম, 13 না হয় 14 ট্রাই করতাম। তাহলে প্রথমটা যেহেতু পেয়ে গেছি, এবার শেষটা পাইলেই হচ্ছে।
শেষ পদ লাগবে আমাদের। তো শেষ থেকে আসেন, 96 কি 4 দ্বারা বিভাজ্য? হ্যাঁ 4 দ্বারা বিভাজ্য, তাহলে শেষ পদও পাই গেছে। যদি 96 না আছে তাহলে 95 দেখতাম, 95 না হলে 94 দেখতাম। মানে শুরু থেকে যে 4 দ্বারা বিভাজ্য সেটা হবে প্রথম পদ, শেষ থেকে যে 4 দ্বারা বিভাজ্য সেটা হবে শেষ পদ। এটার নাম কি? শেষ পদ। এবার যা সূত্রে মান বসান, আপনার ম্যাথ হয়ে গেছে। শেষ পদ কত? 96, প্রথম পদ কত? 12। এবার সাধারণ অন্তর কোনটা? এই যত দ্বারা বিভাজ্য বলবে 4 দ্বারা, সেটা হবে নিচে, যোগ 1। ঠিক আছে, আমরা যদি ক্যালকুলেশন করি, 4 দিয়ে 8 কে ভাগ করলে, এই 4 দিয়ে 84 কে ভাগ করবেন, তাহলে 22টা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে 12 থেকে 96 যতগুলো সংখ্যা আছে এই দুইটা সহ সবগুলো সংখ্যার মধ্যে যদি হিসাব করি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাবো 22টা। জাস্ট এই সূত্রের মাধ্যমে হয়ে গেল। ভালো করে খেয়াল করেন। ঠিক আছে, বুঝতে পারছি, একদম ইজি প্রশ্ন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমাদের মাথায় হওয়ার কথা, যে 4 দ্বারা বিভাজ্যটাকে আপনি নিচে কেন লিখলেন? সাধারণ অন্তর জিনিসটা কি? মানে ব্যাপারটা হলো এরকম হবে ধারাটা, এই যে 12 পর 16 4 দ্বারা, 16 পর 20, তাহলে দেখেন গ্যাপ কত? 12 থেকে 16 মানে 4, 16 থেকে 20 মানে 4। সাধারণ অন্তর মানে ডিফারেন্স, কমন ডিফারেন্স। তো যাই হোক, অত আমরা ডিটেলসে যাবো না, কারণ আমাদের এটা আবার ধারার মধ্যে পড়বে, ধারার মধ্যে আলোচনা হবে। খুবই সিম্পল কথা, যখন এরকম নির্দিষ্ট সীমা আপনাকে দিয়া বলবে যে এত দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা, আপনি জাস্ট এই সূত্রে মান বসাবেন, আর কোনো কাজ আপনার নাই। এরকম আরেকটা ম্যাথ দেখবো, এরকম আরেকটা ম্যাথ আমরা দেখবো, তাহলে ইনশাল্লাহ ভালো হবে আমাদের জন্য। বড়টা দেখবো, যে 77 নাম্বার কোশ্চেন। 77 খুবই ইম্পর্টেন্ট। 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? এটা হলো আমাদের প্রশ্ন। খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট। 200 থেকে 500 এর মধ্যে, এবার কিন্তু ব্র্যাকেটে বলা নাই এই দুইটা সহ। তার মানে কি 200 500 বাদ যাবে, মাঝাগুলো হিসাব করতে হবে। আরেকবার, কত 75 নাম্বার আর 77 নাম্বার মধ্যে ডিফারেন্স কোথায়? 75 নাম্বারে যেটা বলছিল যে মানে মধ্যে বললে আবার এখানে ব্র্যাকেট দিয়ে বসে এই দুটো সংখ্যা সহ, মানে 16 কেও নিতে হয়েছে আমাদের, 96 কেও নিতে হয়েছে, তাই না? বাট এখানে বলছে 200 থেকে 500 এর মধ্যে, তার মানে কি 200 আর 500 বাদ দিয়ে মাঝের গুলা নিতে হবে। যদি ব্র্যাকেটের কথাটা বলা থাকতো তাহলে 200 কেও নিতাম, 500 কেও নিতাম। যাই হোক, এবার বলছে 7 দ্বারা বিভাজ্য। তাহলে শুরু করেন, 200 এর পরে কি 201 থেকে শুরু হবে, 201 202 203, এরকম যাবে যাবে চলতে থাকবে। তারপরে কি 496 497 498 499, তাই না? তাহলে 200 থেকে 500 এর মধ্যে যে সংখ্যা, তাহলে 201 থেকে শুরু হবে 499 পর্যন্ত। এবার আপনাকে বলছে কি 7 দ্বারা বিভাজ্য। এখন আগের ম্যাথটা কি ছিল? আগের ম্যাথটার সাথে কম্পেয়ার করি, 16 থেকে এরকম করে করে আমাদের 96 পর্যন্ত। তো 16টাই আমাদের প্রথম পদে ছিল, কেন? কারণ 16কে 4 দ্বারা ভাগ যায়। এখন প্রথমটা মানে প্রথম সংখ্যাটাই কি প্রথম পদ হবে? না, ওই যত দ্বারা বিভাজ্য বলবে সেটা হইতে হবে। এবার দেখেন 201 কে আমরা প্রথম পদ বলতে পারবো? বলতে পারবো যদি 7 দ্বারা বিভাজ্য হয়, আদারওয়াইজ পারবো না। তো ট্রাই করে দেখি। গত ক্লাসে 7 দ্বারা বিভাজ্য শিখাইছিলাম, মনে আছে কিনা? কিভাবে শিখাইছিলাম? গত ক্লাসের কথা এটা। এই যে 201 7 দ্বারা বিভাজ্য কিনা বোঝার জন্য এই লাস্টের ডিজিটকে দ্বিগুণ করব, আর এই বাকি সংখ্যা থেকে বিয়োগ করব। 18কে 7 দ্বারা ভাগ যায় না, তার মানে পুরো সংখ্যাটা যাবে না। 202ও যাবে না, 203 দেখেন, এটা 7 দ্বারা বিভাজ্য হবে। গতকালকে শিখেছি 3-এর সাথে দ্বিগুণ হবে আর বাকি সংখ্যা থেকে বিয়োগ। 14কে 7 দ্বারা ভাগ দেয়, তার মানে পুরো সংখ্যাটা 7 দ্বারা ভাগ যাবে। তাহলে এটা প্রথম পদ পেয়ে গেছি। এবার যদি একটু ভালো করে বুঝাই, 201 থেকে 499 মধ্যে সিরিয়ালি আমরা যদি যাই, তাহলে 7 দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যাটা হয় 203। এই 201 202 7 দ্বারা বিভাজ্য না হওয়ার কারণে এগুলা প্রথম পদ হিসাবে নেওয়া যাবে না। কথা ক্লিয়ার? সেম ভাবে 499 এটাও হবে না, 498 হবে না। এটাকে দেখেন, 497 কে দেখেন। বলতে পারেন যে কিভাবে বুঝলেন আপনি? এর ম্যাথ অনেকবার করছি তো, আমার
করা আছে, বাট আপনাদের আমি ওইভাবে বুঝাই আসবো, টেনশনের কোনো কারণ নেই। এগুলো আপনি 7 দ্বারা বিভাজনের নিয়ম করে দেখবেন যে হবে না। তো যাই হোক, লাস্টের ডিজিট গুণন 2, বাকি সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। তাহলে কত হয়? 35 কে 7 দ্বারা ভাগ যায়, তার মানে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। তাহলে এটা হবে শেষ পদ। তাহলে কাহিনীটা আবারও বলি, 201 থেকে 200 থেকে 500 এর মধ্যে বলছে। তো আমরা কি করব, 201 থেকে শুরু করে 499 পর্যন্ত যে সংখ্যা, সেখানে শুরুর দিকে যে 7 দ্বারা বিভাজ্য সে হবে প্রথম পদ, শেষের দিক থেকে যে 7 দ্বারা বিভাজ্য পাবো সেটা হবে শেষ পদ। এগুলো 7 দ্বারা বিভাজ্য না হয় শেষ পদ হিসেবে নেওয়া যায় নাই। আশা করি বুঝতে পেরেছেন। যার সূত্রে মান বসাবো, শেষ পদ 497, প্রথম পদ 203, সাধারণ অন্তর কত? এবার 7 দ্বারা বিভাজ্য 7 যোগ হলো 1। এবারটা যোগ বিয়োগ করবো আমরা। হ্যাঁ, 4 হচ্ছে 9, 2 যোগ 1, 4 7 28। তাহলে এখানে থাকে হচ্ছে 1 7 গুণ 14, তাহলে 43টা হচ্ছে आंसर। এবার দেখেন, এইটা বুঝলেই হবে। তার মানে এই ধরনের সব ম্যাথ আপনি পারবেন। ওর নিচে একটু নামাই দিই না, দেখা যাচ্ছে না। 43টা হচ্ছে आंसर। তাহলে আমি যদি একটু সুন্দর করে রিপিট করি, 75 এবং 77 এর মধ্যে ডিফারেন্স কি? 75 এ একদম শুরুর সংখ্যাটাই আমরা 4 দ্বারা বিভাজ্য পাইছিলাম, সেটা প্রথম পদ হিসেবে নিতে পারছি। আর 96 শেষ সংখ্যা, সেটাও 4 দ্বারা বিভাজ্য শেষ পদ হিসেবে নিতে পারছি। বাট এখানে শুরুর সংখ্যাটা 201, যা 7 দ্বারা বিভাজ্য না। 202 7 দ্বারা বিভাজ্য না। 203 7 দ্বারা বিভাজ্য, তাই এটা প্রথম পদ। আর এদিক থেকে এটা 7 দ্বারা বিভাজ্য, তাই শেষ পদ। কথা শেষ। তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে বা না বোঝেন আমাকে বলতে পারেন। আর বুঝলে এই পর্যন্তই। অ্যান্সার 43টা। বুঝলে আমি টাইপ চেঞ্জ করব। আর যারা 7 দ্বারা বিভাজ্য কিভাবে নির্ণয় করতে হয় জানেন না, গত ক্লাসটা একটু কষ্ট করে দেখে নেবেন। এই বুঝতে পারছে কিনা বলতে হবে তো। বুঝতে পারছে কিনা, বুঝলে আমি সামনে যাব। আজকে জাস্ট আর 2টা টাইপ আছে, ছোট ক্লাস, বেশি বড় নাই। কোনো সমস্যা আছে? খুব সহজ না? প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। তাহলে একটা চ্যাপ্টার থেকে কত নিয়মের অঙ্ক দেখছেন। এবার একটু বেসিক আলোচনায় যাব। ছোটবেলায় আমরা যে পড়াশোনাগুলো করে আসছি, ভাজ্য, ভাজক, ভাগশেষ, ভাগফল, এ বিষয়ে একটু জানবো। ওকে, ধরেন আমি 30/7 দিলাম। তাহলে কত? যদি বলি 4 7 28, 2 থাকে, তাই তো? তাহলে এখানে কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ আমরা জানি, তারপরে রিপিটেশন করব। যাকে দিয়ে ভাগ করা হয় সেটা কি? ভাজক। যাকে দিয়ে ভাগ করা হয়, এই 7 দিয়ে ভাগ করছি না, তাহলে 7 ভাজক। যাকে ভাগ করা হয় সেটা ভাজ্য, 30 ভাজ্য। 30কে আমরা ভাগ করছি না। আবারও বলছি, যাকে দ্বারা মানে যাকে ব্যবহার করে আমরা ভাগটা করি সে ভাজক। আর যাকে ভাগ করি, ভাজা ভাজা করি, সেটা কি? ভাজ্য। ক্যামেরাটা ব্লার হয়ে গেছে, আরে ও ফোকাসে এত ঝামেলা করে, একটু কাছে নিয়ে নি। আরেকবার বলতেছি, টেনশনের কোনো কারণ নাই। সাপোজ একটা এক্সাম্পল নিলাম, 7 দিয়ে যদি আমরা 30কে ভাগ করতে চাই, তাহলে ভাগফল 4 আর ভাগশেষ থাকে 2। এখন কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগশেষ, এটা আমরা একটু ক্লিয়ার হব। আবারও বলছি, যাকে দিয়ে ভাগ করি, 7 দিয়ে 30কে ভাগ করছি, তাহলে 7 হলো ভাজক। যাকে দিয়ে ভাগ করি সেটা কি? ভাজক। যাকে ভাগ করি সেটা হলো ভাজ্য। আর আমরা যেটা পাই সেটা হলো কি? ভাগফল। আর যেটা অবশিষ্ট থাকে সেটা কি? ভাগশেষ বা অবশিষ্ট বা অবশিষ্ট। ঠিক আছে? তাহলে 4টা বিষয়। এটা হলো ভাজক, কারণ একে দিয়ে ভাগ করছি, এই জিনিসটাকে ভাগ করছি, এটা হলো ভাজ্য, এটা হলো ভাগফল, এটা হলো ভাগশেষ। এটা আমরা জানি কিনা সবাই? কম বেশি সবাই এটা জানি। ভাজ্য, ভাজক, ভাগশেষ, ভাগফল। ঠিক আছে? যাকে দিয়ে ভাগ করি ভাজক, যাকে ভাগ করি ভাজ্য, এটা আপনারা জানেন। এবারে ভাজ্য নির্ণয়ের একটা সূত্র আছে, এখান থেকে বিশেষ করে প্রাইমারিতে প্রশ্ন হয় বা বিসিএস প্রিলিমিনারিতে হতে পারে। হ্যাঁ, এবং এগুলো যদি আপনি প্রাইমারি পরীক্ষা দেন, ভাই ধরতে পারে আপনাকে।
কারণ আপনি যদি প্রাইমারি টিচার হন, আপনার তো ম্যাথ পড়াইতে হবে বাচ্চাদের, এগুলো তো 5 ক্লাসের জিনিসপত্র, 4-5 তা আপনাকে যদি জিজ্ঞেস করে ভাজ্য কি, ভাজক কি, তখন যদি না বলতে পারেন তো সমস্যা। যাই হোক, আমরা ভাজ্য নির্ণয় সূত্র দেখবো। ভাজ্য নির্ণয়, ভাজ্য নির্ণয়। ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল, এটা একটা সূত্র। আর এটা কি, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। কোনটা কখন? নিঃশেষে বিভাজ্য জিনিসটা কি, এই শব্দটার মানেটা কি আসলে? নিঃশেষে বিভাজ্য, এটা বলতে আসলে আমরা কি বুঝি বলেন তো? এটা কি আসলে? নিঃশেষে বিভাজ্য মানে ভাগ করার পর কোনো ভাগশেষ থাকবে না, বা কোনো অবশিষ্ট থাকবে না, কোনো দশমিক থাকবে না। যেমন 30কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, কি বলি? 530, তার মানে ভাগশেষ শূন্য। এটা যখন এরকম ভাগশেষ শূন্য থাকবে তখন আমাদের ভাজ্য বের করার সূত্র এইটা। আর যখন আমি যদি বলি যে 30কে আমি এবার 4 দ্বারা ভাগ করব, তাহলে 4×7=28, 2, এইটা যখন থাকবে তখন হচ্ছে ভাজ্য নির্ণয় সূত্র এইটা। তার মানে ভাগশেষ থাকলে এই সূত্র, আর ভাগশেষ না থাকলে এই সূত্র। মানে ভাগশেষটা থাকলে জাস্ট যোগ করে দিব। ওকে, এবার এই সূত্রটা সত্য কিনা এটা একটু চেষ্টা করে দেখি, সত্য কিনা একটু চেষ্টা করে দেখি। ধরেন আমি একটু আগে যেটা বলছিলাম যে আমরা যদি 30কে 5 দ্বারা ভাগ করি, 5×30, তাই না? এটা তো আমরা সবাই জানি। তাহলে এই 30 কিভাবে বের হওয়া সম্ভব? এই যে এভাবে বের হওয়া সম্ভব। 30 তো ভাজ্য, তাই না? ভাজ্য কিভাবে বের হওয়া সম্ভব? ভাজক ইন্টু ভাগফল। এই দেখেন, ভাজক কত? 5, ভাগফল কত? 6। 30 আপনার বের হয়েছে? বের হয়েছে কিনা? এই যে 5×30 বের হয়েছে কিনা? তাহলে সূত্রটা সত্য, সত্য। আর একটু প্রমাণে যাই, এইটা শিখেছে কিনা। ধরেন আমি 35কে ধরি 8 দ্বারা ভাগ করতে চাই, তাহলে 4×8=32, থাকে 3। এখন এই 35 কিভাবে বের হয়? এই যে ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, 4×8=32 যোগ 3, 35। তাহলে এই সূত্রগুলো আসলে সত্য, তাই না? এগুলো মুখস্থ করার তেমন আহামরি কিছু নাই আমার মনে হয়। এই সূত্রটা অনেক সময় পরীক্ষায় চলে আসে। আমরা একটা ম্যাথ দেখবো এখান থেকে, একটা না দুটো ম্যাথই দেখবো। যেমন প্রাইমারিতে 22 সালে আসছিল 79 নম্বর কোয়েশ্চেন, বলছে কি ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ ভাজকের 1/3, তৃতীয়াংশ। বলছে ভাজ্য কত? ভাজ্য কত? তো এই প্রশ্নটা কিন্তু খেয়াল করেন, ভাগশেষের কথা যেহেতু বলছে, তাহলে আমাকে এই সূত্র দিয়ে ম্যাথটা করতে হবে। তো আমি শুরু করি। ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল। ভাজক কত? 78, ভাগফল কত? 25। এখন ভাগশেষটা কই? ভাগশেষের কথা বলা আছে, ভালো করে কেন, ভাগশেষের কথা বলা আছে কিন্তু সরাসরি দেওয়া নাই। সাইডে যদি আমরা নোট করি, বলছে কি যে ভাগশেষ ভাজকের 3/1 ভাগ, ভাজকের 3/1 ভাগ। তাহলে ভাজক কই? 78। তাহলে 78-এর 3/1 ভাগ, এটা কই পাইলাম আমি? দেখেন বলছে যে ভাগশেষ ভাজকের 1/3, তাহলে ভাজকের 3/1 ভাগ, তাহলে কত? 26, তাই না? 3 দিয়ে কাটাকাটি করেন, এবার জাস্ট বসাই দিবেন, যা হয় সেটাই অ্যান্সার। যোগ বিয়োগ করলে যা হয় সেটাই অ্যান্সার। মজার না? বুঝছে কিনা? এই পর্যন্ত ডান। 1976 বা যাই হোক, 80 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, 80 নাম্বার কোয়েশ্চেন।
কোশ্চেন আসে ভাজক ভাগফলের 10 গুণ ভাজক 0.5 হলে ভাজ্য কত? ছোট একটা প্রশ্ন। তো এইখানে কিন্তু কোনো ভাগশেষের কথা নাই। কোনো ভাগশেষের কথা কি রয়েছে? নাই, ভাগশেষের কিচ্ছু এখানে বলা নাই। তার মানে নর্মাল যে ভাগশেষের সূত্র সেটা দিয়ে আমরা করব। অর্থাৎ আমরা জানি যে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল, এটা দিয়ে আমরা করব, তাই না? আর তো কোনো ঝামেলা নাই। তো আমাদের ভাজক বসে কি ভাজক ভাগফলের 10 গুণ ভাজক 0.5। এখন জাস্ট এই ভাগফলটা না দেওয়ার কারণে আমরা সরাসরি করতে পারতেছি না। এই যে ভালো করে খেয়াল করেন, ভাজ্য বের করার সূত্র কি? ভাজক ইন্টু ভাগফল। যেহেতু ভাগশেষের কোনো কথা নাই, তাহলে এই পর্যন্তই হবে। তাহলে ভাজকটা কিন্তু দেওয়া আছে কোশ্চেনে, শুধু ভাগফলটা দেওয়া নাই। এবার বলছে কি ভাজক ভাগফলের 10 গুণ। তো ভাগফল আমরা জানি না, ধরি ভাগফল এক্স। তাহলে ভাজ্য কত? এই সূত্র মানে এই কন্ডিশন অনুযায়ী ভাজক ভাগফলের 10 গুণ, ভাগফল যদি এক্স হয় ভাজক হবে 10x। আবার প্রশ্ন মতে ভাজ্যটা কত দেওয়া আছে? 0.5। এটা কই পাইলাম দেখেন, আরেকবার খেয়াল করেন। শুধু ভাগফলটা জানতে পারলেই ম্যাথ শেষ। ভাগফলটা দেওয়া নাই, ধরছি এক্স। তাহলে এই কথা অনুযায়ী ভাজক কত হবে? ভাজক হবে ভাগফলের 10 গুণ। বানাইছি ভাজক, ভাজক, এটা ভাজ্য না, দুঃখিত, ভাজক। এখন এটাও ভাজক, কোশ্চেনে দেওয়া আছে ভাজক। 2 ভাজক সমান করলাম, এক্স এর মানটা কত? 0.5 ভাগ 10। এখন এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? বেসিক ক্লাসে শিখাইছি। 0.5 মানে কি? 5/10। এই 0.5 কে যদি আপনি দশমিকে থেকে ভগ্নাংশে কনভার্ট করেন 5/10 হবে। আর নিচে 10, তাহলে এই নিচে এই 10টা নিচে চলে আসবে, 10 গুণন 10, তার মানে 5/100। এখন এই 5/100 ওটাও আবার শিখাইছি। 5/100 কিন্তু আমরা শিখাইছি। 5/100 কিভাবে আসে, মানে 5কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি কিভাবে আসে, এটা এভাবেও রাখতে পারেন বা ভগ্নাংশ আকারে রাখতে পারেন বা দশমিক করতে পারেন। যাই হোক, তার মানে এক্স এর মানটা আমরা পাইয়ে গেছি। এরূপ তো সত্য, এক্স এর মানটা কিন্তু আমরা পাইয়ে গেছি। এক্স বলতে কি? ভাগফল পাইয়ে গেছি, জাস্ট বসাই দেন, আর কোনো কাজ নেই। এখন এই ভাগটা কিভাবে করব? এই ভাগ একদমই বেসিক ক্লাসে শেখানো হয়েছে, খুবই সহজ। তারপরে বলি, ভাগ করার ক্ষেত্রে যদি 1-এর পর 0 থাকে, ভাগটা খুবই ইজি। উপরের সংখ্যাটা লিখবেন, 1-এর পর যে কটা শূন্য সেই কয় ঘর আগে দশমিক, 2 শূন্য 2 ঘর আগে দশমিক। এবার গুণ করবেন, দশমিকের গুণ শিখেছি না? 5 5 25, এখানে 1 ডিজিট, এখানে 2 ডিজিট, 3 ডিজিট আগে অ্যান্সার হবে 1 2 3 0 হবে। তাহলে এই দশমিকের গুণ, ওই ভগ্নাংশের কথাবার্তা, এগুলো কিন্তু সব শেখানো হয়েছে। তারপর আবার রিপিট করতেছি প্রথম থেকে। প্রশ্ন চাইছে ভাজ্য, ভাজ্যের সূত্র কি? ভাজক ইন্টু ভাগফল। ভাজক কোশ্চেনে দেয়া আছে, ভাগফলটা কোশ্চেনে দেয়া নাই, মানে লজিক্যালি বলা আছে। তাহলে ভাগফলটা ধরলাম এক্স, এই কথা অনুযায়ী ভাজক হবে কি? 10x। এটাও ভাজক এটাও ভাজক, সমান লিখে এক্স এর একটা মান বের করছি। এক্স মানে কি? ভাগফল বের করছি, এই ভাগফলটা বসাই দিছি। 5-এর নিচে 100 মানে 0.05। এটা দশমিকের গুণ করেন, এটাই অ্যান্সার। সামনে একটা জিরো দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। দশমিকের গুণটা কিভাবে করব? দশমিক বাদে সবগুলো সংখ্যা গুণ করব। দশমিক বাদে এখানে থাকে 5, এখানে থাকে 5, 5 5 25। যে কোনো ডিজিট সেটা হিসাব করতে হবে। এখানে 1 ডিজিট, এখানে 2 ডিজিট দশমিকের পরে। তাহলে প্রশ্নে বা এখানে 3টা ডিজিট আছে না? 3 ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর দশমিক। এই ঘর ফাঁকা ছিল, শূন্য বসাই দিছি। এগুলো আমি কোর্সের শুরুতেই আলোচনা করে আসছি। ঠিক আছে, এটা হলো ভাজক। ভাজ্য তো আমাদের চাইছে প্রশ্ন, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এখন দেখেন, বুঝলে ডান লেখেন, না বুঝলে প্রশ্ন করেন। ছোট প্রশ্ন, একটু সময় নিয়ে করাইলাম। আমাদের আর একটা টাইপ আছে, তাহলে শেষ।
ওকে, এবার আমরা ভাজক সংখ্যা বের করবো। এটা আবার কি? এ আবার কোন জিনিস? ভাজক সংখ্যা বলতে বোঝায় যে কয়টা সংখ্যা দিয়ে ওটাকে ভাগ যায়। এগুলোও কিন্তু পরীক্ষাতে আসে। ভাজক সংখ্যা নির্ণয়। 81 নম্বরে বলা আছে 36-এর ভাজক সংখ্যা কয়টি। আগে প্রশ্ন বোঝার চেষ্টা করব আমরা যে ভাজক সংখ্যা কয়টি, এটা বলতে কি বোঝাচ্ছে আমাকে। ভাজক সংখ্যা একজন প্রশ্ন মতে কি জিনিস সেটা বোঝেন নাই। প্রশ্নে কি কি দেওয়া ছিল? প্রশ্নে ভাজক দেওয়া ছিল কত? 0.5, তাই না? প্রশ্ন ভাজক দেওয়া ছিল 0.5, আপনার ভাজক কত আসছে? 10x। তাহলে এটাও ভাজক এটাও ভাজক সমান লিখছেন। মানে দুইটা জিনিস যখন সেম হয়, মানে এই ভাজকটা কোশ্চেনে দেওয়া আছে, এই ভাজকটা আমি বের করছি, ভাজক তো একই, তাহলে সমান লেখা যায়। যখন বুঝবেন না সাথে সাথে প্রশ্ন করবেন, একটা প্রশ্ন চলে গেলে আবার ব্যাক করা যায় না, তখন এই কথা এলোমেলো করে ফেলা লাগে। তো যাই হোক, 36-এর ভাজক সংখ্যা কয়টি, এর মানেটা কি, মিনিংটা কি? মিনিংটা হলো 36-কে কয়টা সংখ্যা দিয়ে ভাগ যায়। 36 ছোট বিধে আমরা হয়তো গুণ বের করতে পারবো, যদি বড় দেয় তাহলে আর পারবেন না। সোজা কথা বলতে পারলে 36-এ গুণনীয়ক কয়টা সেটাও বলা যায়। যাই হোক, 36-এর ভাজক সংখ্যা মানে 36-কে আমরা কয়টা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, গুণে বের করতে হবে। তো আমাদের তো পরীক্ষায় গুণে বের করার সুযোগ নেই, আমরা একটা বিকল্প পন্থা অবলম্বন করব। খুবই সহজ একটা নিয়ম। আগে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, মানে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে করে আসবো। 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, তাহলে আর তো যায় না। ঠিক আছে, আর যায় না। তো এখানে যে ফ্যাক্টর গুলা বা উৎপাদক গুলা পেয়েছি, সুন্দর করে গাঢ় ধরে এখানে নিয়ে আসবো। কত পাইছি? কেন গুণকারে লিখলাম? কারণ এইগুলা গুণ করলে তো 36 হয়। ওকে, তাহলে এইগুলো তো বের করতে পারেন, আগের একটা ক্লাসে এরকম ম্যাথ ছিল। এরপর আপনাকে যেটা করতে হবে, পাওয়ার আকারে প্রকাশ করতে হবে। আচ্ছা, 2 গুণন 2 মানে কি? 2 এর স্কয়ার। 3 গুণন 3 গুণন 3 মানে কি? 3 এর পাওয়ার 3। বা যদি আরেকটা 3 দেই তাহলে 3 এর পাওয়ার 4। তার মানে কি? পাওয়ার মানে হলো যতবার গুণ। 3 এর পাওয়ার 4 মানে কি? 3 কে 4 বার গুণ করা। তাহলে এখানে দেখেন, এটাকে যদি পাওয়ার আকারে প্রকাশ করি কত হয়? স্কয়ার। এটাকে যদি পাওয়ার আকারে প্রকাশ করি কত হয়? স্কয়ার। তাহলে আপনি যেটা করবেন, এই উৎপাদকগুলোকে, সমজাতীয় যে সংখ্যাগুলোকে আপনি পাওয়ার আকারে প্রকাশ করবেন। তারপর আস্তে করে এটা কেটে দিতে হবে, পাওয়ারের সাথে 1 যোগ করতে হবে। এই পদ্ধতি হলো সবচেয়ে সহজ পদ্ধতি। 9টি হচ্ছে आंसर। তাহলে 36-এর ভাজক সংখ্যা 9টি। নিয়মটা কি বলে আবারও খেয়াল করেন। উৎপাদকগুলো বের করব, পাওয়ার আকারে প্রকাশ করব, পাওয়ারটা রেখে ভিত্তি কেটে পাওয়ারটা 1 যোগ করে দিব। আরেকবার উৎপাদকের আকারে, মানে উৎপাদকগুলো বের করব, সমজাতীয় সংখ্যাকে পাওয়ার আকারে প্রকাশ করব, ভিত্তি কেটে দিব, পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করব। এটা কাটি নাই, মানে কাটা না, আসলে মানে বাদ দিতে হবে, আপনার ভিত্তিটা বাদ দিতে হবে, বেসটা বাদ দিতে হবে। মানে এটা একটা প্রসিডিউর, এই ভাজক সংখ্যা বের করার একটা সহজ বা শর্টকাট প্রসিডিউর। আর যদি বলেন তাহলে বেসিক করান, তাহলে আপনাকে যেটা করতে হবে, গুণে বের করতে হবে। যে 2 দিয়ে 36-কে ভাগ যায়, 1 দিয়ে যায়, তারপর হচ্ছে কত 3 12 36, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, এরকম হিসাব করে করে বের করতে হবে। আমরা আর একটা দেখি, হ্যাঁ 29তম বিসিএস এর একটা ম্যাথ দেখি, 82 নাম্বার। আর একটা দেখি, যারা এটা বোঝেন না আর একটা খেয়াল করেন, কোনো সমস্যা নেই। আর যারা এভাবে করতে চান না তাদের কাজ কি বলেন তো? তাদের কাজ হচ্ছে গুণে বের করা। যেমন 72-এর ভাজক সংখ্যা মানে 72-কে কয়টা সংখ্যা দিয়ে ভাগ যায়। তো এই সহজ পদ্ধতিতে চলে আসেন। 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে। আর তো ভাগ করার কোনো সুযোগ নাই, এগুলোকে সব ধরে নিয়ে আসেন এখানে। মানে একবার যদি কেউ বোঝে এটা, তাহলে মানে তার সময় লাগবে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড। এটাকে পাওয়ার আকারে প্রকাশ করলে কত হয়? 2 এর পাওয়ার 3। এটাকে পাওয়ার আকারে প্রকাশ করলে কত হয়? 3 এর পাওয়ার 2।
এইগুলো বাদ যাবে, 3-এর সাথে 1 যোগ হবে, মানে পাওয়ার সাথে 1 যোগ হয় আর কি। 4 গুণন 3 12 হচ্ছে আনসার। আর যদি কেউ এভাবে না করতে চায়, সে গুনে গুনে বের করবে, সোজা হিসাব। খুব মজার না এগুলা? এটা মজার কিনা বলেন? তাহলে দেখবেন আনসার, দেখবেন আনসার। এটা অ্যালগরিদম টাইপের আর কি। বুঝছে কিনা? দ্রুত বলেন। একটা বিশাল কমেন্ট দেখতে পাচ্ছি, বিশাল আকারের। তরিকুল ইসলাম তবু কি বলছে? তরিকুল ইসলাম তপু ভাই, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আপনি যে প্রশ্নটা করেছেন খুবই সুন্দর প্রশ্ন, এটার মানে উদাহরণই আছে আমাদের, আপনার টেনশনের কোনো কারণ নেই। আপনার প্রশ্নটা আসলেই খুব সুন্দর, এই পরবর্তী উদাহরণে দেখতে পাচ্ছেন, মানে ওটা আসলেই দরকার। এখন যেটা করাবো সেখানে আপনার প্রশ্নের সঠিক অ্যান্সার আছে। যেমন এই দেখেন, এইরকম যদি আসে পরীক্ষায়, আর যে গুনে গুনে বের করতে যাবে, পরীক্ষা শেষ হয়ে যাবে কিন্তু সে বের করতে পারবে না কতটি। ঠিক আছে, শুরু করেন। কত? 504, 252 নাকি? তাহলে কত? 100, 2 দিয়ে যদি 252-কে ভাগ করি তাহলে 126, তাই না? তারপর 2 দিয়ে ভাগ করলে 63। 63 কি 2 দিয়ে ভাগ যায়? যায় না। 63 কি কত দ্বারা ভাগ যায়? 3 দিয়ে যায়। 3 21 63, তাই না? 21-কে 3 দিয়ে যায়। ওকে, তাহলে এই যে সবগুলা বের করে ফেললাম ভাগ করে করে, এগুলো নিয়ে আসেন, সুন্দর করে এখানে নিয়ে আসেন। দেখছেন? ওকে, সব লিখছি তো, 4টা 2টা 6টা 7টা, হ্যাঁ ওকে। 2 এর বার কত হবে? 2 কয়বার গুণ? 4 বার। 3 কয়বার গুণ? 2 বার। 7 কয়বার গুণ? 1 বার। ওই যে ভাইয়ের কথাটা চলে আসছে, 7 কিন্তু 1 বার, তাও দিতে হবে 1 বার, 2 বার, 4 বার। পাওয়ার মানে কি? যতবার গুণ। এগুলা বাদ চলে যাবে, গুলিস্তান পাঠায় দেন। ওকে, 1 যোগ করে দেন প্রত্যেকের সাথে। এটা কিন্তু খুবই ভালোভাবে খেয়াল করতে হবে, যে প্রশ্নটা হয়েছে কমেন্টে। কত? 30টি, যদি কোনো ক্যালকুলেশন ভুল না হয় 30টাই আনসার। এবার আমাদের 81 নাম্বার আর 82 নাম্বারের তথ্যটা লাগবে, এই ম্যাথটা বুঝছি কিনা, আর ভাইয়ের অ্যান্সারটা পাইছে কিনা জানাবেন। ইনশাল্লাহ পাইছেন আশা করি। যাদের বাসায় ল্যাপটপ আছে, আবারও বলছি, ল্যাপটপ দিয়ে ক্লাস দেখবেন, ভালো লাগবে, মনে হবে যে ক্লাসে উপস্থিত আছেন। সবসময় ল্যাপটপে বড় স্ক্রিনে দেখার চেষ্টা করবেন ক্লাস, বা ফোনটাকে আপনি এই মোডে দেখবেন, ল্যান্ডস্কেপ মোডে দেখবেন, হরিজন্টালি না দেখে। আচ্ছা, যদি বুঝে থাকি, আমার যাইতে হবে এখন 81 আর 82-তে। আচ্ছা, আমার কথা আছে একটু, একটা কথা শিটে লেখা আছে, দেখেন। যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা বিজোড় সংখ্যক। এটা একটা কথা, এই কথাটার একটা প্রমাণ আমাদের দেখা উচিত। 81 নাম্বার প্রশ্ন কি ছিল? 36-এর ভাজক সংখ্যা কতটি? উত্তর কত? উত্তর হচ্ছে 9টি, তাই না? 82 নাম্বার, 72-এর ভাজক সংখ্যা, উত্তর কত? উত্তর 12টি। কেন লিখলাম আমি? লেখার তো অবশ্যই কারণ আছে, তাই না?
কারণ কি, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা বিজোড় সংখ্যক, এর মানে কি 36 আর 72 এই দুটোর মধ্যে পূর্ণবর্গকে যাকে বর্গাকারে লেখা যায়, 36 মানে কি 6 এর স্কয়ার, আর 72 কে কি এইভাবে লেখা যায়? যায় না, 72 পূর্ণবর্গ না। তাহলে 36 সংখ্যাটা পূর্ণবর্গ হওয়ার কারণে তার ভাজক সংখ্যা বিজোড় সংখ্যক, মানে সংখ্যাটা অ্যান্সারে বিজোড় আসবে। আর 72 পূর্ণবর্গ না হওয়ার কারণে তার অ্যান্সারটা জোড় আসবে। বুঝি নাই? বিজোড় সংখ্যক মানে কি 9টা 7টা 5টা থাকবে, আর জোড় সংখ্যক মানে 10টা 12টা 14টা থাকবে। ঠিক আছে, তাহলে এইটা আমি কেন লিখলাম, লাস্টে একটা প্রশ্ন মনে হয় আছে সম্ভবত, প্রশ্নটা কি, এটাও বিসিএস এরই প্রশ্ন, যার কারণে দেখেন 16তম বিসিএস কত আগে তার প্রশ্ন 22 সালে আসছে ক্যান্টনমেন্টের জুনিয়র শিক্ষক পদে, 84 নাম্বার কোশ্চেন। তো জায়গা আচ্ছা সংক্ষেপে লিখি, কোনটির ভাজক সংখ্যা বিজোড়, কোনটির ভাজক সংখ্যা বিজোড়, এটা হলো আমাদের প্রশ্ন 84 নাম্বার। হ্যাঁ, অপশনগুলো লিখি, কি বলছে 2048, তারপরে হচ্ছে 1024, তারপর হচ্ছে আপনার 512, তারপর হচ্ছে আপনার 48। কথা খেয়াল করবেন। তাহলে বলছে কোনটির ভাজক সংখ্যা বিজোড়, তাহলে ভাজক সংখ্যা বিজোড় কার হয়? যদি সংখ্যাটা পূর্ণবর্গ হয়, তার মানে অপশনের যে সংখ্যাটা পূর্ণবর্গ সেটাই আনসার। যারা বুঝি নাই, 36 সংখ্যাটা পূর্ণবর্গ, তাই তার ভাজকের অ্যান্সারটা মানে ভাজক সংখ্যাটা সবসময় বিজোড় হবে, বিজোড় হয়েছে, এটা পূর্ণবর্গ নয়, তাই তার ভাজকটা জোড় সংখ্যক। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে বিজোড় সংখ্যক চাইছে, তাহলে এই 4টা অপশনের মধ্যে দেখবো কে পূর্ণবর্গ। 48 পূর্ণবর্গ সংখ্যা না, এখন এগুলো তো বড় সংখ্যা জানি না, তাই না? পূর্ণবর্গ নিয়ে আমাদের আলোচনা আছে বর্গমূলের ক্লাসে, বাট তারপরও আপনি ম্যাথ করতে করতে সংখ্যাগুলো আপনার পরিচিত মনে হবে। যেমন 1024 সংখ্যাটা পূর্ণবর্গ, সম্ভবত 32 স্কোয়ার করলে এরকম হয় 1024। তাহলে এই খ নাম্বার অপশনের সংখ্যাটা পূর্ণবর্গ হওয়ার কারণে এটা কি, এর ভাজক সংখ্যার অ্যান্সারটা বিজোড় আসবে। যদি কারো প্রয়োজন আপনি করে নিতে পারেন, এটা হচ্ছে অ্যান্সার। আর এগুলা পূর্ণবর্গ না বিধায় বিজোড় আসবে না। এখন বলতে পারেন যে পূর্ণবর্গ কিভাবে বুঝবো, আপনি কিছুদিন ম্যাথ করতে করতে বা বর্গমূল যে চ্যাপ্টারটা সেখানে যদি আমরা করি, 1024 সংখ্যাটা দেখবেন যে পরিচিত একটা সংখ্যা, পূর্ণবর্গ। বা আপনি আরো একটা কাজ করতে পারেন, চেক করতে পারেন যে গুণ করে করে কোনটা পূর্ণবর্গ হয় কোনটা হয় না। এটা পূর্ণবর্গ হয় না, এই 512 তো হয় না, আর বাকিতে 48 তো হবে না, এই দুইটা সবার আগে বাদ, এই দুইটা একটু বড় সংখ্যা চেক করে দেখলে জানা। হ্যাঁ, আর যদি এভাবে না মিলাইতে পারেন তাহলে কি করা লাগবে, এর ভাজক সংখ্যা বের করা লাগবে, এর ভাজক সংখ্যা বের করা লাগবে, তারপর দেখতে হবে কোনটার অ্যান্সার বিজোড় আসে, সেটাই অ্যান্সার। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এবার একটু যাদের কাছে শীট আছে বা যাদের কাছে শীট নাই কোনো প্রবলেম নাই, এই চ্যাপ্টার থেকে লিখিত পরীক্ষা আসার মতো টাইপটা হচ্ছে 65 থেকে 68, এটা লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মানে এখান থেকে লিখিত প্রশ্ন হয়, ওই যে 2 অঙ্ক বৈশিষ্ট্য স্থান বিনিময়। তাহলে 65 থেকে 68 আমরা লিখিত পরীক্ষার জন্য একটু মনোযোগ দিব। এছাড়া লিখিত পরীক্ষায় আসার মতো প্রশ্ন এখান থেকে নাই বললেই চলে, কারণ এই চ্যাপ্টার থেকে লিখিত প্রশ্ন হয় না। ওই যেটা বলছি না 2 অঙ্ক বিশিষ্ট, সেটা এই চ্যাপ্টারও না, এটা ধার করা, এটা মূলত সমীকরণের চ্যাপ্টার। যাই হোক, লিখিত পরীক্ষা আসার মতো প্রশ্ন, তারপরও অনেক সময় ছোট ছোট মানে 17 গ্রেড 18 গ্রেডের পরীক্ষায় এই পিলির প্রশ্নগুলো লিখিত আকারে দিয়ে দেয়। লিখিত প্রশ্ন বলতে ওইগুলাই আপনার আসার সম্ভাবনা বেশি, 65 থেকে 68, আর বাকি সব প্রিলিমিনারের জন্য। আর বাকি সব প্রিলিমিনারের জন্য করবেন। আর এই হোমওয়ার্ক গুলো করে নেবেন, না পারলে মেসেজ দিয়ে রাখবেন, আমরা একটা নির্দিষ্ট সময় পর এগুলো সলিউশনে চলে যাব। পরবর্তী চ্যাপ্টার থাকবে ঐকিক নিয়ম। এবার বলেন কার কি সমস্যা, কার কি সমস্যা বলেন। আর যারা পরে ভর্তি হয়েছেন, শীট যারা পান নাই পেয়ে যাবেন। কোনো সমস্যা আছে, কোনো ঝামেলা আছে? এক চ্যাপ্টারটা তো শেষ করলেন, মানে কি মনে হচ্ছে কোর্স করে কি কিছু পাওয়া যাবে, মানে বোঝা যাবে কিনা বা আউটপুট পাবেন কিনা, মানে এখন তো উত্তরটা পাওয়ার কথা। আজকে কিবার, কিবার তাই তো ভুলে গেছি। যাই হোক, সম্ভবত কি মঙ্গলবার নাকি?
তো তাহলে একদিন বন্ধ পাচ্ছেন, বুধ বৃহস্পতিবার আগে রিভিশন দিবেন। আমরা নর্মালি পরীক্ষাটা শুক্রবারেই নেই। এখন এটা যেহেতু আমাদের ক্লাস শেষ হওয়ার প্রথম সপ্তাহ, এখানে পরীক্ষাটা নিলে অনেকেই যেহেতু মেকআপ করতে পারে না, পরীক্ষাটা এক সপ্তাহ পর থেকে, মানে এই শুক্রবারে পরে শুক্রবার থেকে পরীক্ষাটা রান হবে। তাহলে যেটা হবে যে আমাদের চ্যাপ্টারও জমা থাকবে, রিভিশনে যাব, যখন আমরা ঐকিক নিয়ম করব তখন আবার পরীক্ষার আগের রাতে এটা পড়া লাগবে। মানে ওই সার্কেলটা তৈরি হবে আমাদের, হ্যাঁ, ওই প্ল্যানটা তৈরি হবে। আর অনেকে পরে ভর্তি হয় যারা কারণে তারা শ্বাসগুলো সবগুলো ক্লাস করতে পারে না হয়তো বা। এটা সব ব্যাচে এটা করা হয়, মানে ক্লাস শেষ হওয়ার, ধরেন এই চ্যাপ্টারটা শেষ হওয়ার শুক্রবার পরীক্ষা হওয়ার কথা, কিন্তু আমরা একটা সপ্তাহ গ্যাপ নেই পরীক্ষার। তাহলে কি হবে, অন্য চ্যাপ্টার করার সময় এটা আপনার পরীক্ষার জন্য পড়া লাগবে। এটা খুব কাজে দেয়, রিভিশন বড় ফ্যাক্ট। একজন লিখছেন ভাগফল কিভাবে বের করবেন? ভাগফল ভাগ করে বের করবেন। ধরেন 30কে আমি 5 দ্বারা ভাগ করলাম, এই ভাগফল কত? 6, তাই না? এটা তো ভাগ করে বের করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কোনো কথাবার্তা না থাকলে আজ এই পর্যন্তই। বারবার প্র্যাকটিস করতে হবে, নাহলে তো ভুলে যাবেনই।